আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। মৃত্যু তৃতীয় দিনেও বেগম জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। কনকনে শীত উপেক্ষা করে সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরাও। রুদ্র রফিকের রিপোর্ট। নীরবে নিভৃতে দাদুর কবরের সামনে দাঁড়িয়ে জাইমা রহমানের এই দীর্ঘশ্বাস প্রতিধ্বনিত হচ্ছিল জিয়া উদ্যানের সমাধিস্থলে। দাদুর সান্নিধ্য পাওয়ার যে আক্ষেপ রয়ে গেল তা নিয়েই অনন্তকালের যাত্রীকে শ্রদ্ধা জানান জিয়া পরিবারের সদস্যরা। কিছুক্ষণ দাঁড়িয়ে স্রষ্টার কাছে ভালোবাসার চাদরে আগলে রাখার আকুতি তাদের। জিয়া পরিবারের সদস্যরা বিদায় নেওয়ার পর ঢল নামে সমাধিস্থলে। চোখের জলে স্মরণ করেন প্রিয় নেত্রীকে। আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চলে যে আমাদেরকে এতিম করে দিয়েছে। উনি কষ্টি পাথরের মতো, যে ওনার সান্নিধ্যে গিয়েছে, যে ওনাকে কাছে থেকে দেখেছে, সে পরিবর্তিত হতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও। গণতন্ত্রের জন্য উনি ওনার সবকিছু দিয়ে গেছেন, এবার আমাদের দেবার পালা। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আত্মত্যাগ, সেই তার তুলনায় আমরা বাংলাদেশের জনগণ তার কাছে চিরঋণী। ওনার এই অভাবটা সমগ্র বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সবসময় কিন্তু উপলব্ধি করবেন। মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। বেগম জিয়ার মৃত্যুর এই শোককে শক্তিতে রূপান্তরের প্রত্যয় বিএনপি নেতাদের। স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং এর দায় শেখ হাসিনা কোনোভাবেই এড়াতে পারবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি আদর্শ, সে আদর্শ অনুসরণ করে আমরা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারি। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত না। বেগম জিয়া দেশবাসীকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন ইতোমধ্যেই তার প্রমাণ দিয়েছে দেশের লাখো কোটি জনতা। তার রেখে যাওয়া জীবন দর্শন তাকে বাঁচিয়ে রাখবে অনন্তকাল, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা দেশে মসজিদ, মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এরই অংশ হিসেবে রাজধানী গুলশান সেন্ট্রাল মসজিদে মায়ের জন্য দোয়া করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক শোক সভায় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া ছিলেন ধর্মপ্রাণ, আধুনিক ও অসাম্প্রদায়িক মানুষ, যার কারণে তিনি কোটি মানুষের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। কর্মত্যাগ ও ভালোবাসার মধ্য দিয়ে সকলের মনে জায়গা করে নিয়েছেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়। এরই অংশ হিসেবে শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অশ্রু নয়নে মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা। এদিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন ফান্ড কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দুর্যোগপূর্ণ ও আতঙ্কজনক পরিস্থিতিতে গণতন্ত্রের পথে লড়াই করার একমাত্র প্রেরণার উৎস। তার এই মৃত্যু আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড। শেখ হাসিনা জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে কারসাজি করা হয়েছে। তিনি যাতে তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ঢলে পড়েন, সেই ব্যবস্থাটাই সেদিন করা হয়েছে। রাকিব হাসান, আরটিভি, ঢাকা। শহরের সৌন্দর্য বজায় রাখতে সকল ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর আগামী 3 দিনের মধ্যে তা করা হবে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার খোলা কার্যক্রম পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও শোক বইতে স্বাক্ষর কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশেষ করে এই 3টি অঙ্গ সংগঠন
যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহানগর বিএনপি উত্তর দক্ষিণ, তারা সবাই মিলে আমরা এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে দেব। ম্যাডামের যেটা শোকের যে ব্যানারটি আছে, এটা হয়তো আরও আমরা কয়েকদিন রাখবো, কিন্তু এছাড়া অন্যান্য যে ব্যানার আছে আমরা এটা পরিষ্কার করে দেব। দেশ ও দলের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা পূরণ হওয়ার নয়, দেশকে সমৃদ্ধ এবং দলকে বিকশিত করার মাধ্যমে বেগম জিয়ার পথে হাঁটতে হবে বিএনপির নেতৃত্বকে। তারেক রহমানের মধ্যে সে সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা দেখিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। উজ্জ্বল নক্ষত্র খসে পড়লে অন্ধকার ছেয়ে যায় আকাশটা। বাংলাদেশের রাজনীতির আকাশে ঠিক তেমনই এক জ্বলজ্বলে নক্ষত্র ছিলেন বেগম খালেদা জিয়া। অন্ধকার সেই আকাশের নক্ষত্র হয়ে ফুটে ওঠার সুযোগ রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশ্লেষকরা তেমন সম্ভাবনার ছবি দেখছেন তার দীর্ঘ 17 বছরের রাজনীতির ধারাপাতে। ওভার দ্য ইয়ার্স, এই 17 বছরে উনি যতই সময় অতিবাহিত হয়েছে, ওনার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং একটা বিষয়ে গভীরভাবে চিন্তা করে তার সমাধান দেওয়া, এই গুণাবলী তার অর্জিত হয়েছে। 17 বছর দেশের বাইরে থাকলেও দলের প্রতি তার নজর ছিল। দলকে তিনি আসলে ভাঙনের হাত থেকে রক্ষা করেছেন এবং অনেকটা পুনর্গঠিত করেছেন। বিএনপির অতীত ইতিহাসের যে কোনো সময় চেয়ে এই দলটা এখন অনেক বেশি শক্তিশালী। মানে সাংগঠনিকভাবে তারেক রহমান অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন বলা যায়। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তারেক রহমান। এই সময় তিনি রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়ে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। দেশের সমগ্র জনগণকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে সম্মিলিতভাবে একটা রাষ্ট্র মেরামতের কথা বলেছেন। এটা দলীয়ভাবে করেন নাই। তো সেটা যদি বিবেচনা করি, তাহলে আমি তো মনে করি তারেক রহমান বিএনপির নেতা না, তারেক রহমান বাংলাদেশের একজন রাষ্ট্রনায়কোচিত জননেতা হিসাবে আবির্ভূত হবেন। এই 17 বছর তো অনেক লম্বা সময়, দেশে অনেক পরিবর্তন ঘটে গেছে, ওনার দলেও একটা নতুন প্রজন্ম এসেছে। তো এই জনগণের সাথে এবং ওনার দলের নতুন কর্মীদের সাথে ওনার সম্পর্ক স্থাপিত হবে কেবল। এই সম্পর্ক স্থাপিত হওয়ার মধ্য দিয়ে উনি ওনার দলীয় নেতা থেকে জাতীয় নেতা হওয়ার সম্ভাবনাটা হয়তো কাজে লাগাবেন। বিগত 1.5 বছরের অনলাইন কিংবা অফলাইনে যেসব বয়ান উপস্থাপন করেছেন তারেক রহমান, সেসবের মাধ্যমে তার ইতিবাচক চরিত্র নির্মিত হয়েছে বলে মনে করেন তারা। তারেক রহমান যখনই যত বক্তৃতা দিয়েছেন, আমি কোনো সময় ওনাকে দেখি নাই উনি বিপক্ষ মতাদর্শের কোনো রাজনীতিক সম্বন্ধে কোনো রকম বিরূপ মন্তব্য করেছেন। দ্যাট ইজ এ ইউনিক অ্যাচিভমেন্ট। তারেক রহমানও এখন পর্যন্ত অনলাইনে যেসব ভাষণ দিয়েছেন বা বাংলাদেশে এসে যে 2-3টা বক্তব্য রেখেছেন, এখন উনি ব্যক্তিগতভাবে কোনো প্রতিপক্ষকে আক্রমণ করেন। এগুলো বাংলাদেশে খুব প্রয়োজন। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টানো প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচন একটি শুভলগ্ন শুরুর সম্ভাবনার পথ তৈরি করেছে মন্তব্য করে বিশ্লেষকরা বলেন, রাজনীতিবিদরা সেখানে ব্যর্থ হলে সংকট আরও ঘনীভূত হবে। এটা অনন্য সাধারণ একটা। খান আলামিন, RTV, ঢাকা। রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসা বাণিজ্য সহ সার্বিক অগ্রগতি সম্ভব নয় বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। শিল্পের উন্নয়নে অভ্যন্তরীণ কাঁচামালের দিকে মনোযোগ দেওয়ার তাগিদ দিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি নির্বাচনী ইশতেহারে রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিগত আওয়ামী সরকারের রেখে যাওয়া অব্যবস্থাপনা রোধে অন্তর্বর্তী সরকার নানা সংস্কার ও ব্যবসা বাণিজ্যের নীতি সহায়তা দিয়ে আসছে। তবুও মূল্যস্ফীতি ও ডলারের বিনিময় হার নিয়ে চাপ রয়ে গেছে। বাণিজ্য ঘাটতি কাটানো, কর্মসংস্থান সৃষ্টি এখনো বড় চ্যালেঞ্জ। ফলে প্রবৃদ্ধি কিছুটা নেমে গেছে, বেড়েছে মূল্যস্ফীতি। যদিও বিশ্বব্যাংক বলছে অর্থবছরের শেষ নাগাদ জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সরবরাহ ও বন্দর সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্সের হয়রানি বন্ধ, সর্বোপরি নীতি সহায়তা দিলে বাড়বে ব্যবসা বাণিজ্য, স্থিতিশীল হবে সার্বিক অর্থনীতি। রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা যদি না থাকে, তাহলে বাইরেও
তারা মনে করে যে সাপ্লাই চেইনটা স্মুথ থাকবে, তাদের গুডসগুলো তারা খুব স্মুথলি তুলে আনতে পারে। বন্দর ছাড়াও কাঁচামাল আমদানির কারণেও বাংলাদেশি পণ্যের উৎপাদন খরচ বাড়তি থাকে। এই অবস্থায় নিজস্ব উদ্যোগে কাঁচামাল উৎপাদন বাড়ানোর কথা বলেন উদ্যোক্তারা। অবকাঠামোগত জ্বালানি সংকট এটাকে দূর করার ক্ষেত্রে বাস্তব ভিত্তিক আপনার শর্ট টার্ম কিছু প্ল্যানিং আরোপ করতে হবে। না হলে আমরা আসলে এইভাবে বাড়তি খরচ দিয়ে আপনার এই পণ্য উৎপাদন করে রপ্তানি করাটা আমাদের জন্য খুবই এটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। রপ্তানি বাড়ানো সহ সার্বিক অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন অর্থনীতিবিদরা। যে রাজনৈতিক দলগুলোর ইলেকশন ম্যানিফেস্টোতে অর্থনীতি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে, তবে সচরাচর যেটি হয়ে থাকে পরিকল্পনাগুলো সাধারণত এক কথায় খুবই সরল রৈখিকভাবে থাকে। প্রাতিষ্ঠানিক কি সংস্কার তারা করবেন, যেমন ব্যুরোক্রেসির সংস্কার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর্থিক প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে তারা কি সংস্কারগুলো করবেন, কারণ এই ধরনের সংস্কারগুলো না করার কারণেই কিন্তু কোনো সুফল পাওয়া যায় না। উন্নয়নের স্বার্থে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে দুর্নীতি অপচয় কমানোরও পরামর্শ দেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। একটা স্টেবল গভর্নমেন্ট আসলে হয়তো এই বিষয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে আজকের মতো অবস্থান কর্মসূচি শেষ করেছে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যা 5:30টায় শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি শেষ করে। এদিকে আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানান ইনকিলাব মঞ্চ। 7 তারিখের মধ্যে চার্জশিট দাখিল করার দাবি জানিয়েছে। অন্যথায় 7 তারিখের পর চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা। 7 তারিখ থেকে শাহবাগ সহ সারা দেশে অবস্থান অথবা হরতালের ঘোষণা দেওয়া হতে পারে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আর রাজপথ ছাড়ব না, এবং আমরা চাই না আর কোনো হাদির নতুন করে হাদির মতো পরিণত হোক। হাদি কোনো দলের, হাদি কোনো মতের কথা বলেনি। হাদি কথা বলতো ভারতের আগ্রাসন বিরোধী কথা, ভারতের সাথে যুদ্ধের কথা বলে নাই। ভারত ভারতের জায়গায় থাকবে, আমরা বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে। বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশি নির্বাচন নিয়ে ভালো আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, বিদেশিরা চাচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসুক, দেশের সব মানুষ যেন ভোট দিতে পারে, সেজন্য সরকার কাজ করছে বলেও জানায় প্রেস সচিব। আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল আগ্রহটা খুবই বেশি। তারা দেখছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর্যায়ে আছে, এবং তারা আমাদের মতোই তারাও আশাবাদী যে বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন হবে, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। রংপুর 3 আসনে 10 জন প্রার্থীর মধ্যে 7 জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। কুমিল্লার 11টি আসনের মধ্যে 3টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে 4টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। 2 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে নীলফামারী 3 আসনে। প্রথম ধাপে 3টি আসনে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে বরিশালে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 11 প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যে গরমিল থাকায় বগুড়া 2 আসনে নাগরিকত্বের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফুল ইসলাম জিন্না সহ 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া মনোনয়ন যাচাই বাছাই হয়েছে ভোলা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর জেলার বিভিন্ন সংসদ আসনে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গণমানুষের একমাত্র প্রত্যাশা হলো একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। বিকেলে কক্সবাজার জেলার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন। এদিন আসন্ন নির্বাচনে কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসনে সালাউদ্দিন আহমেদ সহ 3 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান। এই আসনে মনোনয়ন দাখিলকারী 5 প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। কুমিল্লা 4 আসনে প্রতিপক্ষ প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির ঋণ খেলাপির অভিযোগ আমলে না নেয়ায়
সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লার দেবীদ্বারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি। এদিন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 4 আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান। পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী উনি ব্যাংক ডিফল্টার, উনি উইলফুল ব্যাংক ডিফল্টার, উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি। প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম সামা নিউজ। নতুন অনুমোদন অনুযায়ী বাংলাদেশ এয়ারলাইন্স আইনিভাবে অনুমোদিত রুট দিয়ে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে। এছাড়া করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আলাদা একটি স্লট প্রদান করা হয়েছে। ঢাকা থেকে বিমান উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের বিস্তারিত তথ্য জানানো হবে। সঙ্গে নিশ্চিত করতে হবে অপারেশনাল সমন্বয় এবং নিরাপত্তার সম্মতি। প্রাথমিক অবস্থায় এই অনুমোদন চলতি বছরে 30 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে অনুমোদনটি আবারও পুনর্বিবেচনা করা হতে পারে। ইরানে চলমান বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দেশটির জনগণের সংঘর্ষে কমপক্ষে 6 জন নিহত হয়েছে। মুদ্রার রেকর্ড পতন, লাগামহীন মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ক্ষোভ থেকে বিক্ষোভে নামে ইরানিরা। চলতি বছর মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য কমে যাওয়ায় মুদ্রাস্ফীতি ব্যাপক হারে বেড়েছে দেশটিতে। ইরান সহিংস উপায়ে বিক্ষোভ দমনের চেষ্টা করলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে তেহরান বিক্ষোভকারীদের উপর আর গুলি চালালে বা সহিংসভাবে হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে পাল্টা এক বার্তায় ইরানের বিষয়ে হস্তক্ষেপ না করতে ট্রাম্পকে সতর্ক করেছেন তেহরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। গত 3 বছরের মধ্যে ইরানের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনাও ঘটেছে। 15 জানুয়ারি থেকে জিম্বাবুয়ে ও নামিবিয়ার অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যুব টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম, সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। আগামী রোববার রাতে বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল সবুজের যুবারা। এবারের আসরে 7 জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাই রেখেছে বিসিবি। দলের অন্যান্য সদস্যরা হলেন সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়ার আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কামাল সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন। 17 জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম গ্রুপ ম্যাচ। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।